প্রিয়া জঙ্গল থেকে ঘাস আনতো আর তার নিজের জন্য খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি করত। একদিন সে ড্রেস তৈরি করছিল, এমন সময় তার শাশুড়ি উর্মিলা তাকে বলল, আরে বৌমা, আর কতদিন এরকম ঘাস দিয়ে তৈরি করে পোশাক পরবে? এলাকার মানুষ তো আমাকে বিভিন্ন রকম কথা শোনায়। আজই মার্কেটে গিয়ে তোমার জন্য আমি কাপড় কিনে আনবো। না মা, তার দরকার নেই, এমনি সংসারের অনেক অভাব অনটন। আমি এক কাজ করব, আমি ঘরে বসে একটি চাকরি করব, মানে কাজ করব। বৌমা, তুমি ঘরে বসে আর কি কাজ করবে? তুমি তো বেশি লেখাপড়াও করনি। কাজ করতে হলে তোমাকে মানুষের বাড়ি থেকে চাকরানির কাজ করতে হবে। এরই মধ্যে সেখানে তার স্বামী বিকাশ চলে আসলো আর বলল, মা, তার আর দরকার হবে না। প্রিয়া অনেক মেধাবী, ও ছেলে মেয়ে দুইজনেরই পোশাক তৈরি করতে পারে। আমি যখন জঙ্গলে একবার অসুস্থ হয়ে গিয়েছিলাম না, তখন ও আমার জন্য তৈরি করেছিল। আসলে বিকাশ একজন প্রাইভেট ইঞ্জিনিয়ার ছিল। সে গরমের ছুটিতে তার বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিল। দুর্ঘটনাবশত সেখান থেকে এক গুরুতর অ্যাক্সিডেন্ট হয় আর বিকাশ উঁচু পাহাড় থেকে এক আদিবাসীর মধ্যে পড়ে যায়। এভাবেই বিকাশ তার বন্ধুদের কাছ থেকে একেবারে পৃথক হয়ে যায়। ওই সময় প্রিয়ার বাবার দৃষ্টি পড়ে বিকাশের উপরে। প্রিয়ার বাবা দীনেশ বিকাশকে তাদের বাড়ি নিয়ে যায়। তখন প্রিয়ায় অনেক চেষ্টা করে সেবা যত্ন দিয়ে বিকাশকে ঠিক করেছিল। তখন বিকাশের পুরো কাপড়ই ছিঁড়ে গিয়েছিল। বাধ্য হয়ে প্রিয়া সেলাই মেশিনে বিকাশের জন্য খুবই সুন্দর করে কাপড় তৈরি করে দিয়েছিল। প্রিয়াও দেখতে অনেক সুন্দরী ছিল। এসব কারণে বিকাশ প্রিয়াকে অনেক বেশি পছন্দ করে ফেলে আর সে ভালোবেসে ফেলে। এভাবেই কয়েকদিনের মধ্যে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে বিকাশ প্রিয়াকে নিয়ে শহরে চলে আসে। শহরে কিছুদিন থাকার পরে বিকাশের চাকরিটা ছুটে গেল। চাকরি ছুটে যাওয়ার কারণে বিকাশের পারিবারিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপরে প্রিয়া ও উর্মিলা দুজনেই মিলে কোনো মতে তাদের সংসারের খরচ চালাতে লাগে। এদিকে ঘরে জমানো যে কয় টাকা ছিল তাও দিনে দিনে শেষ হয়ে গেল। উর্মিলা ভীষণ চিন্তায় পড়ে গেল। তখন প্রিয়া তার শাশুড়ি উর্মিলাকে বলল, মা, আমার বাসায় সেলাই মেশিন আছে। আমি বাবার সাথে কথা বলে মেশিনটা এখানে আনি, কারণ আপনার মেশিন তো নষ্ট হয়ে গেছে। বৌমা, সেলাই মেশিন না চেয়ে আনবে, কিন্তু কাপড় কোথায় পাবে তুমি? মা, আপনি কোনো টেনশন করবেন না, আমার কাছে কিছু টাকা জমানো আছে, এগুলো দিয়ে আমি কাপড় কিনতে পারবো। একথা বলে প্রিয়া বাবার কাছ থেকে মেশিন চেয়ে নিল আর বিকাশের কাছে কিছু টাকা দিয়ে সস্তা দেখে কাপড় কিনে আনলো। আরে প্রিয়া বেটা, এই কাপড় তো অনেক সস্তা, এটা দিয়ে জামা তৈরি করলে কেউ কিনবে? আম্মা, এই কাপড় কি আপনি একবার তৈরি করতে দেন, দেখবেন কতটা দামি মনে হবে। সস্তা কাপড় দিয়ে প্রিয়া খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের ফ্রক তৈরি করলো। প্রিয়ার তৈরি করা এত সুন্দর জামা কাপড় দেখে উর্মিলা বলল, বৌমা, সত্যি তো জামাগুলো খুবই ইউনিক মনে হচ্ছে এক একটির দাম 1000 থেকেও বেশি হবে। তোমার হাতে জাদু আছে বৌমা, সত্যি। এরপর প্রিয়া ঘাসের তৈরি ড্রেস পরে তার বানানো পোশাকগুলো নিয়ে বাজারে যেতে লাগলো বিক্রি করার জন্য। তখন তার শাশুড়ি বলল, বৌমা, এ কি, তুমি ঘাসের তৈরি ড্রেস পরে বাজারে যাবে? মানুষে কি বলবে? মা, তুমি বাধা দিও না, প্রিয়া ঘাসের ড্রেস পরে যাক, তবে তো মানুষ প্রিয়ার কাছ থেকে ড্রেস কিনতে বেশি আগ্রহী হবে। ঘাসের তৈরি পোশাক পরা দেখলে সবাই ওর কাছে আসবে ড্রেস কিনতে। ঠিক আছে বেটা। এরপর প্রিয়া তার তৈরি করা ড্রেসগুলো নিয়ে সড়কের কিনারে বিক্রি করার জন্য গেল। ড্রেস নিবেন? ড্রেস নিয়ে যান। 2000 টাকা ড্রেস 1000 টাকায় 50% ডিসকাউন্টে দেওয়া হবে। রাস্তা দিয়ে যেই যেতে লাগলো সেই প্রিয়ার দিকে তাকাতে লাগলো, কারণ কোনো মানুষই পুরনো আদিবাসীদের ঘাসের তৈরি করা ড্রেসে কোনো মেয়েকে কখনো দেখেনি। লোক ভিড় জমিয়ে প্রিয়ার ঘাসের ড্রেস দেখতে লাগলো, আর যখনই লোকদের চোখে পড়লো প্রিয়ার কাছে থাকা কাপড়ের তৈরি ফ্রকের দিকে, তখনই সবাই প্রিয়ার কাছ থেকে সেই জামাগুলো কিনতে আরম্ভ করলো। তখন একজন মহিলা প্রিয়াকে বলল, আচ্ছা বোন, এই ড্রেস কি তুমি নিজে তৈরি করেছো? জি মেম সাহেব, এগুলো আমার নিজের হাতের তৈরি ডিজাইন। আরে ওয়াও বাবা, কি সুন্দর ইউনিক, এটা আমার মেয়ে পরলে অনেক সুন্দর দেখাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এটাকে প্যাক করে দাও। প্রিয়া সেই ড্রেসটিকে প্যাক করে দিল। ওই মহিলা খুশি হয়ে 1000 টাকা দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আরেকটি মেয়ে আসলো আর প্রিয়ার তৈরি করা ড্রেস দেখে বলল, আরে ও ঘাসআলি, এই নাও 1000 টাকা, আর আমাকে ওই ড্রেসটা প্যাক করে দাও। ঠিক আছে ম্যাম, এই নিন আপনার ড্রেস। এভাবেই প্রথম দিনই প্রিয়ার সবগুলো ড্রেস এক এক করে বিক্রি হয়ে গেল।
এরপর মনের আনন্দে প্রিয়া বাসায় চলে গেল। তখন তার শাশুড়ি বলল, আরে বৌমা, তুমি খালি হাতে চলে এসেছো? তোমার তৈরি করা ড্রেসগুলো কোথায় গেল? মা, সবগুলো ড্রেসই তো বিক্রি হয়ে গেছে। কি বলো বৌমা, সব ড্রেস বিক্রি হয়ে গেছে? হ্যাঁ মা, এই নিন 15,000 টাকা। কালকে আমি আরো বেশি ড্রেস নিয়ে যাব। পরের দিন প্রিয়া ছেলেদের জন্য প্যান্ট ও শার্ট তৈরি করলো আর বাজারে সেগুলোকে বিক্রি করতে নিয়ে গেল। সেদিনও প্রিয়া ঘাসের ড্রেস পরে গিয়েছিল। সেই দিনেও তাকে দেখার জন্য মানুষের ভিড় জমল। তখন একজন ছেলে প্রিয়ার কাছে আসলো আর তাকে বলল, আরে শার্ট প্যান্ট, আপনি কি নিজে এগুলো তৈরি করেন? হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব, আমি ছোট বাচ্চাদেরও কাপড় তৈরি করতে পারি। আচ্ছা ঠিক আছে, এই শার্ট আর প্যান্ট প্যাক করে দিন আমাকে। আমি এটাকে আমার বাবাকে নিয়ে গিয়ে দেখাবো। আমার বাবার অনেক বড় কাপড়ের ফ্যাক্টরি রয়েছে। যদি আমার বাবার পছন্দ হয় আপনার তৈরি করা পোশাক, তাহলে আমার বাবার ফ্যাক্টরিতে আপনার চাকরি হয়ে যাবে। এই নিন আপনার শার্ট প্যান্ট। আর এই নিন আপনার টাকা। আমার কার্ডটাও নিন, কালকে সকালে আপনি ফোন করবেন। সেই দিনও প্রিয়ার তৈরি করা সবগুলো ড্রেস ফটাফট বিক্রি হয়ে গেল। সন্ধেবেলায় প্রিয়া সবগুলো টাকা নিয়ে তার বাড়িতে গেল। স্বামী ও শাশুড়ির কাছে সব কথা খুলে বলল। তখন তার শাশুড়ি উর্মিলা বলল, বৌমা, তোমার যোগ্যতার কারণে আজ এত দূর তুমি পৌঁছতে পারলে। শহরের সব মানুষ তোমাকে চিনতে শুরু করেছে। বৌমা, এখন তো তোমার কাছে টাকা আছে, এখন তো নিজের জন্য পাতার ড্রেস ছেড়ে কাপড় দিয়ে ড্রেস তৈরি করতে পারো, তাই না? মা, এই পাতার তৈরি ড্রেসের কারণেই তো আজ আমার এতটা উন্নত হয়েছে। মানুষে আমাকে চিনতে শিখেছে। আর আমি এই পাতার ড্রেস কি করে ছাড়বো বলুন? ঠিক আছে বৌমা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। সেই দিন প্রিয়া খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে প্রিয়া সেই কার্ডে দেওয়া নাম্বারে ফোন করলো। হ্যাঁ জীবন, আপনার তৈরি পোশাক আমার বাবা অনেক পছন্দ করেছে। বাবা ওনার অফিসে আপনাকে দেখেছে। কার্ডে দেওয়া ঠিকানা অনুযায়ী আপনি অফিসে চলে যান, আমি আসছি। প্রিয়া পাতার তৈরি ড্রেস পরে সে অফিসে চলে গেল ঠিকানা অনুযায়ী। কিছুক্ষণ পরে সেখানে মোহন চলে আসলো আর প্রিয়াকে দেখে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি জায়গা মতো এসেছেন। এটাই আমার বাবার অফিস। চলুন বাবার সঙ্গে আপনাকে সাক্ষাৎ করিয়ে দেই। মোহন প্রিয়াকে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। মোহনের বাবা প্রিয়াকে সেই ফ্যাক্টরিতে চাকরি দিয়ে দিল। সেই দিনের পর থেকে প্রিয়া পাতা দ্বারা তৈরি পোশাক পরে সে অফিসে আসা যাওয়া করত আর ডিউটি পালন করত। বৌমা, তোমার চেষ্টা, মেধা আর বুদ্ধির কারণে আজ আমাদের সকল অভাব অনটন দুঃখ দুর্দশা দূর হয়ে গেল। মা, এই সব কিছু আপনাদের দোয়ার জন্য হয়েছে। আপনাদের দোয়ার সাথে থাকলে আমি আরো এগিয়ে যেতে পারবো। এরপর একদিন মোহনের বাবা প্রিয়াকে ডাকলো আর বলল, প্রিয়া, তোমার এই সবুজ লতাপাতা আর ঘাস দিয়ে তৈরি পোশাক সবাই পছন্দ করে। তুমি এক কাজ করো, আর্টিফিশিয়াল ঘাস দিয়ে তুমি এভাবে ড্রেস তৈরি করো, দেখি তো কি হয়। যদি আর্টিফিশিয়াল ঘাসের তৈরি ড্রেস সবাই পছন্দ করে আর এগুলো বিক্রি হয়, তাহলে অনেক ভালো হবে। তোমার চাকরির বেতনও বেড়ে যাবে। জি স্যার, আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু এই আইডিয়া আমার মাথায় আগে এলো না কেন? এরপর প্রিয়া আর্টিফিশিয়াল ঘাস দ্বারা খুবই সুন্দর করে একটি ড্রেস তৈরি করলো। পরের দিন সে আর্টিফিশিয়াল ঘাস দ্বারা তৈরি পোশাক দোকানে ঝুলিয়ে রাখলো। একের পর এক কাস্টমার আসতে লাগলো আর সেই ড্রেস খুব বেশি পছন্দ করলো আর কিনতে চাইলো। আরে, এই ঘাস দিয়ে তৈরি ড্রেসটি অনেক সুন্দর লাগছে, এটা আমি নেব। না না, এটা আমি নেব, এটা আমার মেয়ের গায়ে অনেক সুন্দর লাগবে। না না, এটা আমাকে প্যাক করে দাও। কিন্তু ড্রেস ছিল শুধুমাত্র একটা, একজনই পাবে সেই ড্রেস। একই, সবাই এত এক্সাইটেড হয়ে পড়েছেন এই ড্রেসের জন্য, কিন্তু এটা তো একজনই পাবে। এরপর দোকানদার একজন কাস্টমারের কাছে সেটা বিক্রি করে দেয়। এরপর থেকে প্রিয়া পরিশ্রম করে 1000টি লেহেঙ্গা তৈরি করে ফেলল। তৈরি করার সঙ্গে সঙ্গে সবগুলো লেহেঙ্গা ফ্রক বিক্রি হয়ে গেল। এভাবে একের পর এক অর্ডার আসতে শুরু করলো। প্রিয়া, তোমার ঘাস ও লতাপাতা দিয়ে তৈরি পোশাক অনেক ভাইরাল হয়ে গেছে। আমাদের কোম্পানি তোমার এই কাজের জন্য লাখ লাখ টাকা লাভ করেছে। এই জন্য কোম্পানি থেকে তোমার বেতন বাড়িয়ে 90,000 টাকা করা হলো। থ্যাংক ইউ সো মাচ স্যার। এরপর প্রিয়া মনের আনন্দে বাড়ি চলে গেল। তার স্বামী ও শাশুড়ির কাছে সব কথা খুলে বলল। একথা শুনে উর্মিলা ও বিকাশও প্রচন্ড খুশি হল। এভাবে প্রিয়ার মেধা, বুদ্ধি ও পরিশ্রমের কারণে তাদের সংসারের সকল অভাব অনটন দূর হয়ে গেল। তারপর থেকে প্রিয়া তার স্বামী ও শাশুড়ির সঙ্গে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে লাগলো। এই গল্পটি গঙ্গাপুরে বসবাসকারী কাবিয়া নামক একটি মেয়ের
কাবিয়া তার দাদির সঙ্গে একটা ছোট্ট ঘরে বসবাস করত। কয়েক বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে কাবিয়ার বাবা মায়ের মৃত্যু হয়। কাবিয়ার পড়ালেখাতে অনেক আগ্রহ ছিল, কিন্তু টাকার অভাবে সে তার পড়ালেখা শেষ করতে পারেনি। কাবিয়ার বাড়িতে আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল, তাই সে তার সংসার চালানোর জন্য একটা বেকারি দোকানে কাজ করত। কাবিয়া অনেক ভালো কেক বানাতে পারত, যার কারণে সেই বেকারির মালকিন অনুরাধা তার উপর সবসময় খুশি থাকত। কিন্তু বেকারির মালকিন অনুরাধা ছিল ভীষণ লোভী এবং কৃপণ মানুষ। সে কাবিয়াকে দিয়ে সারা দিন কাজ করাতো, এর পরিবর্তে তাকে অনেক কম টাকা দিত। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন অনুরাধা কাবিয়াকে বলে, কাবিয়া, আজকে পুরো 50টা কেক বানানোর অর্ডার এসেছে, আর তোমার হাতের বানানো কেক সকল গ্রাহকদের অনেক পছন্দ। তাই তুমি এভাবেই মন দিয়ে কেক তৈরি করো, আমি তোমার বেতন আরও কিছু টাকা বাড়িয়ে দিব। ঠিক আছে মালকিন, আপনি একদম চিন্তা করবেন না, আমি পুরো মন দিয়ে কেক বানাবো। আচ্ছা ঠিক আছে। এভাবেই কয়েক মাস কেটে যায়। কাবিয়ার জন্মদিন আসতে চলেছিল, তাই সে তার মালকিনকে বলে, মালকিন, আগামী সপ্তাহে আমার জন্মদিন, তাই সেদিন আমি ছুটি চাই। ছুটি? কিসের ছুটি? তোমার কেন ছুটি লাগবে? সেদিন আমি আমার দাদির সঙ্গে বাইরে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, তোমার আগামী সপ্তাহে ছুটি লাগবে, তুমি আগামী সপ্তাহে নিয়ে নিও। এখন যাও, গিয়ে কাজ করো। সকাল থেকে অনেকগুলো অর্ডার এসেছে, সন্ধ্যা পর্যন্ত পুরো 50টা কেক রেডি হওয়া চাই। এরপর সে একা হাতেই সেদিনকার সব অর্ডার রেডি করে দেয় আর সন্ধ্যাবেলায় বাড়িতে চলে আসে। এভাবে পুরো এক সপ্তাহ কেটে যায়, আর এক সপ্তাহ পর আজকে কাবিয়ার জন্মদিন। কিন্তু আজকের দিনেও তার মালকিন অনুরাধা তাকে কল করে দোকানে ডাকে। আমার মনে হচ্ছে মালকিন ভুলে গেছে যে আজকে আমার জন্মদিন, তাই আমি দোকানে গিয়ে মালকিনের থেকে আবার ছুটি চেয়ে নিব। এমনটা ভেবে কাবিয়া দোকানে পৌঁছে যায় এবং সে তার মালকিনের থেকে ক্ষমা চায়, যেটা শোনার পর তার মালকিন বলে, দেখো কাবিয়া, আমি তোমাকে ছুটি দিতে পারবো না, কারণ আজকেও অনেকগুলো কেকের অর্ডার এসেছে, আর আজকে তোমাকে সব কেক রেডি করতে হবে, তাই আমি তোমাকে ছুটি দিতে পারবো না। তোমাকে ছুটি দিয়ে আমি আমার লোকসান তো করাতে পারি না। কিন্তু মালকিন, আজকে আমার জন্মদিন, আমি আজকে কাজ করতে চাই না, প্লিজ আমাকে একটা দিনের জন্য ছুটি দিন, আমি কালকে সকাল সকাল এসে সব কাজ করে দিব। একদম না, তুমি কোনো ছুটি পাবে না। আজকে যদি তোমাকে আমি ছুটি দিই তাহলে আমার অনেক বড় লস হয়ে যাবে। আমার ক্ষতিপূরণ কে দিবে বলো? তুমি দিবে? কি বা করার ছিল, কাবিয়া উদাস মনে কেক বানাতে শুরু করে। সারা দিন কেক বানানোর পর ছুটির পর সে বাড়িতে ফিরে আসছিল। রাস্তার মধ্যে সে একটা নদীর কিনারায় গিয়ে বসে নিজের বাবা মাকে মনে করে অনেক কান্না করতে থাকে। হঠাৎ করে সে সেখানে কারো চিৎকারের শব্দ শুনতে পায়। কেউ আমাকে বাঁচাও, সাহায্য করো আমাকে, কে কোথায় আছো, বাঁচাও আমাকে। আওয়াজ শুনে কাবিয়া এদিকে ওদিকে দেখে এবং বলে, আরে, এখানে কে এভাবে চিৎকার করছে? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, আমাকে গিয়ে ওনাকে যেভাবেই হোক সাহায্য করতে হবে। কিন্তু আওয়াজ তো আসছে জঙ্গলের দিক থেকে, ওইখানে গিয়ে আমার দেখতে হবে। এমনটা ভেবে কাবিয়া কৌতূহলবশত জঙ্গলের দিকে যাচ্ছিল। কিছু দূর যাবার পর সে দেখে যে জঙ্গলের মধ্যে একটা গাছের সঙ্গে একটা পরী বাঁধা ছিল দড়ি দিয়ে এবং সাহায্যের জন্য চিৎকার করছিল। কাবিয়া দৌড়াতে দৌড়াতে সেই পরীর কাছে যায় এবং খুব দ্রুত দড়ি থেকে পরীকে মুক্ত করে। এরপর কাবিয়া বলে, আপনি কে, আর এইভাবে দড়ি দিয়ে গাছের সঙ্গে কে পেতেছে আপনাকে? আমি একটা পরী, আমি পরীলোকে বসবাস করি, কিন্তু একটা ডাইনি আমাকে এখানে বেঁধে রেখেছে। তুমি আমাকে মুক্ত করে আমার জীবন বাঁচিয়েছো। জাদুই পরী, আপনি কি পরীলোকে বসবাস করেন? হ্যাঁ কাবিয়া, আমি পরীলোকেই বসবাস করতাম, কিন্তু গত বছর আমার জন্মদিন উপলক্ষে রানীমা আমাকে একটা অনেক রঙিন জাদুর কেক দিয়েছে, আর ওইটা আছে মেঘের ওপরে। আজকাল আমি ওই ঘরেই বসবাস করি, কিন্তু এখন আমি ওইখানে যেতে পারবো না, কারণ শয়তান আমার জাদুর কাঠিটি ভেঙে ফেলেছে, আর জাদুর কাঠি ছাড়া আমার কোনো শক্তি নেই, আমি ওই ঘরে যেতে পারবো না। কাবিয়া, তুমি কি আমাকে সাহায্য করবে? কিন্তু পরী, আমি তো একটা সাধারণ মানুষ মাত্র, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? তোমাকে মেঘের মধ্যে যেতে হবে। ওইখানে তুমি 2টা জাদুর কেকের বাড়ি দেখতে পাবে, যার মধ্যে থেকে একটা বাড়ি মায়াবী কেকের জাদুর দ্বারা তৈরি হয়েছে। সেখানে 2টা জাদুর কেকের বাড়ি আছে, তার মধ্যে একটা আসল এবং অপরটি নকল বাড়ি। যখন তুমি সেই 2 জাদুর কেকের বাড়ির কাছে যাবে, তখন তোমার নিজের বুদ্ধিমত্তা দ্বারা সেই 2 বাড়ির মধ্যে আসল জাদুর কেকের বাড়িটি খুঁজে বের করতে হবে
এরপর দ্বিতীয় নকল জাদুর কেকের বাড়িটি নিজে থেকেই সেখান থেকে অদৃশ্য হয়ে যাবে। আসল জাদুর কেকের বাড়ির মধ্যে রানীপরীর দেওয়া জাদুর কাঠি আছে। যদি তুমি আমাকে সেই জাদুর কাঠিটি নিয়ে এসে দাও তাহলেই আমি ওই জাদুর কেকের বাড়ির মধ্যে যেতে পারবো। কিন্তু পরি, আমি আকাশে জাদুর মেঘের বাড়ির মধ্যে কিভাবে যেতে পারবো? আমার কাছে তো আর আপনার মতো পাখা নেই যে ওইটার সাহায্যে উড়ে উড়ে আমি জাদুর মেঘের বাড়ির মধ্যে যেতে পারবো। কাবিয়া, তুমি চিন্তা করো না, আমি তোমাকে মেঘের মধ্যে পৌঁছানোর রাস্তা বলে দিচ্ছি। এমনটা বলে জাদুর পরী হাততালি দেয়। তখন তার সামনে সিঁড়ি হাজির হয়ে যায়, যে সিঁড়িটা সোজা মেঘের মধ্যে গিয়ে পৌঁছেছে। এটা দেখে কাবিয়া প্রচণ্ড অবাক হয়। তখন জাদুর পরী বলে, কাবিয়া, তুমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে মেঘের মধ্যে পৌঁছে যাও। ওইখানে তুমি 2টা জাদুর রঙিন কেকের বাড়ি পাবে। আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। এরপর কাবিয়া আর দেরি না করে সিঁড়ি বেয়ে উঠে মেঘের মধ্যে পৌঁছে যায়। যখনই সে মেঘের মধ্যে পৌঁছায় সেখানে সে 2টা জাদুর রঙিন কেকের বাড়ি দেখতে পায়। আর যখনই সে কেকের বাড়ি 2টার কাছে যায় তখন কেকের বাড়িটি বলে ওঠে, তোমাকে স্বাগতম মেঘের রাজ্যে জাদুর 2 কেকের বাড়িতে। আসলে আমি আসল জাদুর কেকের বাড়ি। তুমি আমার ভেতরে প্রবেশ করলে সব কিছু পাবে। তোমার জীবনে কখনো কোনো কিছুর অভাব হবে না। তুমি সব সময় হাসি খুশি থাকবে আর অনেক বড় লোক হয়ে যাবে। তোমার জীবনে কখনো কোনো সমস্যা আসবে না। তাই এসো, তুমি আমার ভেতরে এসো। তখন দ্বিতীয় জাদুর রঙিন কেকের বাড়িটি বলে, না না, তুমি ওর কথাতে ভুলে যেও না। ওর কথাগুলো তুমি কিছুতেই বিশ্বাস করো না। আমি হচ্ছে আসল রঙিন জাদুর কেকের বাড়ি। যদি তুমি আমার ভেতরে প্রবেশ করো তাহলে তুমি শুধু সুখ পাবে না, তুমি সুখ দুঃখ 2টাই পাবে এখানে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। এখন তোমাকেই বেছে নিতে হবে যে তুমি কোন জাদুর কেকের বাড়ির মধ্যে প্রবেশ করবে। আর তোমাকে খুঁজে বের করতে হবে যে আমাদের 2জনের মধ্যে আসল জাদুর রঙিন কেকের বাড়ি কোনটা। 2টা জাদুর রঙিন কেকের বাড়ির কথা শুনে কাবিয়া ভাবনায় পড়ে যায়। সে মনে মনে ভাবে, প্রথম জাদুর কেকের বাড়ির মধ্যে অনেক ধন সম্পদ আছে, ওইখানে শুধু সুখ আর সুখ। কিন্তু দ্বিতীয় জাদুর রঙিন কেকের বাড়ির মধ্যে সুখ দুঃখ 2টাই আছে। আর একটা মানুষের জীবনই কখনোই শুধু সুখ হতে পারে না, সুখ দুঃখ মিলেই মানুষের জীবন হয়। আর একটা মানুষের জীবনে সুখ দুঃখ জীবন সঙ্গীর মতো। এবার বুঝেছি, এর মানে দ্বিতীয় জাদুর কেকের বাড়িটাই হচ্ছে আসল জাদুর কেকের বাড়ি। এমনটা ভাবার পর কাবিয়া বলে, আমি দ্বিতীয় জাদুর কেকের বাড়ির মধ্যে যেতে চাই। কাবিয়া এমনটা বলতে না বলতেই প্রথম জাদুর কেকের বাড়িটি নিজে থেকেই সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে দ্বিতীয় জাদুর কেকের বাড়ির দরজা নিজে থেকেই খুলে যায়। যখনই সে দ্বিতীয় জাদুর কেকের বাড়ির মধ্যে যায় তখনই সে দেখে যে সেখানে সকল জিনিসের সুযোগ সুবিধা ছিল, অনেক ধন সম্পদ রাখা ছিল। কিন্তু সে কোনো কিছুর লোভ করে না এবং সে টেবিলের ওপর রাখা পরীর জাদুর কাঠিটি হাতে নেয় আর আবারও সে পরীর কাছে ফিরে আসে। এটা দেখে জাদুর পরী অনেক বেশি খুশি হয় এবং বলে, কাবিয়া, সত্যি তুমি অনেক ভালো, তুমি একদম লোভ করনি। আমি তো শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর তুমি আমার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো। তুমি এই জাদুর কাঠিটি একদম ভুলভাবে ব্যবহার করনি আর আমাকে কোনো শয়তানে ধরেনি। আমি তো শুধুমাত্র তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর আমি পরিলোকের জাদুর পরী। তুমি আমার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো, আমার মন জয় করেছো। আর আমি এটাও জানি যে আজকে তোমার জন্মদিন, তাই আমি তোমাকে একটা জাদুর রঙিন কেক উপহার হিসাবে দিব। এমনটা বলার পর পরি নিজের জাদুর কাঠি ঘোরায় আর দেখতে দেখতে কাবিয়ার সামনে অনেক সুন্দর অনেক বড় একটা জাদুর কেকের বাড়ি হাজির হয়। কাবিয়া, এখন থেকে এই জাদুর রঙিন কেকের বাড়িটি তোমার। এখন থেকে প্রতি বছর তুমি তোমার জন্মদিন হাসি খুশিতে উদযাপন করো। আর তোমার এখন থেকে অন্যের অধীনে কাজ করার আর কোনো প্রয়োজন নেই। এই জাদুর রঙিন কেকের বাড়ির সাহায্যে তুমি তোমার নিজস্ব ছোট্ট একটা বেকারি খোলো আর সততার সঙ্গে তুমি তোমার নিজের একটা বিজনেস স্টার্ট করো। এমনটা শুনে কাবিয়া অনেক বেশি খুশি হয় এবং সে পরীকে ধন্যবাদ জানায়। এরপর থেকে সে তার দাদির সঙ্গে হাসি খুশিতে সেই জাদুর কেকের বাড়ির মধ্যে বসবাস করতে থাকে। জাদুর রঙিন কেকের বাড়ির সাহায্যে কাবিয়া নিজের ছোট্ট একটা বেকারি খোলে, যেখানে সে অনেক কম মূল্যে কেক বিক্রি করত এবং সে গরিব আর অনাথ বাচ্চাদের তার প্রতি বছরের জন্মদিনে নতুন নতুন কাপড় এবং অনেক ধরনের খাবার দিত। এর মধ্যেই একদিন কাবিয়ার এত সফলতা দেখে তার মালকিন অনুরাধা নিজের ভুলটা বুঝতে পারে
এবং সে কাবিয়ার কাছে যায় তার থেকে ক্ষমা চাওয়ার জন্য। সে কাবিয়ার কাছে যায় এবং কাবিয়াকে বলে, মা কাবিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে অনেক বড় একটা ভুল করেছি। আরে কোনো ব্যাপার না মালকিন, আমার কোনো রাগ নেই। দুঃখে ভরা কাবিয়ার জীবন এখন সুখে ভরে গেছে। আর এই সব কিছু সম্ভব হয়েছে জাদুর পরী দেওয়া জাদুর রঙিন কেকের বাড়ির সাহায্যে। এরপর থেকে কাবিয়া জাদুর কেকের সাহায্যে তার দাদির সঙ্গে তার বাড়িতে হাসি খুশিতে জীবনযাপন করে।